ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। তোমাদের যে মিশন পুলিশ যে জিকের উপরে যে আমি ব্যাচটা নিয়ে এসেছি, তো আজকে তার 20 নম্বর সেট। তো কন্টিনিউয়াসলি তোমরা জানো যে তোমাদের প্র্যাকটিস সেট আমি করাচ্ছি। তো তোমরা প্রত্যেক দিন রাত 8টার সময় আমার সঙ্গে থাকো এবং তোমরা ডব্লিউবি পরীক্ষা পর্যন্ত তোমরা আমার এই জিকে সেশনটা করো, দেখবে তোমাদের ভীষণ রকম ভাবে উপকার হবে পরীক্ষার হলে। গত দিনকে যারা পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয় জানো যে আমি লাস্ট কয়েকটা সেশন তোমাদের ক্লাস করালাম, লাস্ট কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা আমার যে জিকে যে সেটগুলো ছিল সেখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু কমন এসেছে, লাস্ট কয়েকদিনের কোশ্চেন। আর আমি তো ছেড়েই দিলাম আমাদের যেগুলো আমার পেড ক্লাস বা আমার যে স্টুডেন্টদের যেটা আমাদের একাডেমিতে যে ক্লাসগুলো সেগুলোর কথা তো নাই বা বললাম এখন। যাই হোক, আর কোশ্চেন এতটাই সহজ এসছে, কমন বলাটাও মানে এক ধরনের বোকামো করা। চলো নেক্সট কোশ্চেন আসি। এই কোশ্চেনে আসি, দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দেখো 1 নম্বর কোশ্চেন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। তো কালারটা চেঞ্জ করে নি। চলো উত্তর করার চেষ্টা করো প্রত্যেকে, যে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো। দেখো সাতবাহন বংশ আমরা জানি যে সাউথ ইন্ডিয়ায় ছিল এটা। তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী, তাই না? তো গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। এবার দেখো এখান থেকে তাহলে আরেকটা কোশ্চেন থাকে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কি। আমরা কিন্তু শিমুখকে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা বলতে পারি। প্রতিষ্ঠাতা কিন্তু শিমুখ। আর এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে যে গৌতমীপুত্র সাতকর্ণীকে অপর কি নামে পরিচিত। তো আমরা জানি যে ওনাকে শক, যবন এবং পল্লব নিষূদন বলা হয়, অর্থাৎ শক, যবন এবং পল্লব নিষূদন বলা হয়, তাই না? নিষূদন বলা হয় কারণ শক, যবন, পল্লব এই তিনটে সাম্রাজ্যকে মানে সাম্রাজ্যের সঙ্গে লড়াই করে তিনি বিজেতা হয়ে থাকেন, সেই কারণে। চলো নেক্সট কোশ্চেনে আসি। দেখো অযোধ্যায় সংগঠিত মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? 2 নম্বর কোশ্চেন, দেখো অযোধ্যায় সংগঠিত মহাবিদ্রোহের নেতা। মহাবিদ্রোহের নেতা আমরা জানি যে সিপাহী বিদ্রোহ থেকে যে কোশ্চেন গুলো থাকে, এটা কত সালে হয়েছিল আগে সেটা জানো? 1857 সালে। কোথায় শুরু হয়েছিল? প্রথম 10ই মে মিরাটে। 10ই মে মিরাটে কিন্তু সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল। এবার এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে যে সিপাহী বিদ্রোহ কোথায় কে নেতা ছিলেন, আর কোথায় কে এই বিদ্রোহকে দমন করেছিল। তো সেরকমই এটা একটা কোশ্চেন যে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু অযোধ্যার নেতা চেয়েছে, তাহলে অযোধ্যার নেতা কি হবে? অ্যান্সার করার চেষ্টা করো। বখত খান, বেগম হজরত মহল, নানা সাহেব নাকি দেবী সিং। তাহলে অযোধ্যার কে ছিলেন? আমরা জানি যে অযোধ্যা ছিলেন কিন্তু বেগম হজরত মহল। ওকে, তাহলে ভগৎ খান কোথায় ছিল? ভগৎ খান ছিল কিন্তু দিল্লিতে। যারা অ্যান্সার করেছো আশা করি প্রত্যেকের সঠিক হয়েছে। আর নানা সাহেব ছিল কানপুর। আর দেবী সিং ছিল, এটা তোমাদের কাছে একটু ওয়ার্ড টাইপের কোশ্চেন লাগতে পারে, যেহেতু এটা নতুন টাইপের কোশ্চেন। যে দেবী সিং কোথায় ছিল? এটা কিন্তু ছিল দেবুর সিং, কিন্তু মথুরাতে ছিল, মথুরা। আর সেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবে যারা নতুন আসো। যদি চ্যানেলকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো নেক্সট কোশ্চেন। সিটিবিটি শব্দটি কি? সিটিবিটি শব্দটি সম্পূর্ণ রূপটি কি? দেখো সিটিবিটি আগে কিসের সাথে রিলেটেড সেটা জানতে হবে, তারপরে এর আগে ফুল ফর্মটা জানো। ফুল ফর্মটা দেখো, কম্প্রিহেনসিভ টেস্ট ব্যান্ড ক্রিয়েটিভ। এটা সারা বিশ্বে বিভিন্ন রকম যতগুলো তোমার পরমাণু বোমা থেকে শুরু করে তত রকম যেসবগুলো টেস্টিং করা হয়, ধ্বংসাত্মক যেসব বোমাগুলো টেস্টিং করা হয় সেগুলোর উপরে ব্যান নিয়ে আসার জন্য সিটিবিটি অর্গানাইজেশনটা কাজ করে, সেটার উপরে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 4 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন কিন্তু। ইউএনইপি এর সদর দপ্তর, ইউএনইপি এর ফুল ফর্ম কি আমরা জানি আগে? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর হচ্ছে কিন্তু কেনিয়াতে অবস্থিত, নাইরোবিতে। ওকে, নাইরোবির মানে কেনিয়ার রাজধানী জানো নাইরোবি। তো সেখানে অবস্থিত কিন্তু ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর। চলো নেক্সট কোশ্চেন আসি। পরিচালিকা লোক নৃত্যটি কোথাকার? খুব ভালো কোশ্চেন কিন্তু। পরিচালিকা, তোমরা যারা
নতুন দেখছো একটু জেনে নাও, এটা অনেকেরই হয়তো জানা নেই। পরিচালিকার লোক নৃত্যটি কোথাকার? আন্দামান, লাক্ষাদ্বীপ, লাদাখ নাকি অরুণাচল প্রদেশ? পরিচালিকা লোক নৃত্য এক্স্যাক্টলি লাক্ষাদ্বীপ। চলো, প্রত্যেকের সঠিক আনসার পরিচালিকা কিন্তু লাক্ষাদ্বীপের। এর সঙ্গে আরো কয়েকটা কোশ্চেন থাকে যে পরিচালিকা থেকে, যেমন এখান থেকে কোশ্চেন থাকে তোমাদের পরিচালিকার উপরে, যে আর একটা থাকে কোলকালী। এই পরিচালিকার সঙ্গে আর একটা লোকনৃত্য এখানে পাই আমরা লাক্ষাদ্বীপের, হচ্ছে কোলকালী। কোলকালী। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আসি। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তাহলে হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি আমরা কোথায়? দার্জিলিং, লে, গুলমার্গ, মুসৌরি। তাহলে এটা কিন্তু গুলমার্গে অবস্থিত। গুলমার্গ কোথায় অবস্থিত যদি আসে, গুলমার্গ জম্মু কাশ্মীরে অবস্থিত। গুলমার্গের এক মানে কোন জেলায় অবস্থিত, এটা পরীক্ষা অনেকবার এসেছে। গুলমার্গ কিন্তু বারামুলা, জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। 44তম জাতীয় সড়ক পথ কতগুলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছে? 44তম, তাহলে 44তম জাতীয় সড়ক পথ অনেকেই জানো। 44তম জাতীয় সড়ক পথের সঙ্গে অনেকে যাতায়াতও করো, এরকম আছে। তাহলে আমাদের এখানে কিন্তু 10টি। দেখো আমরা সব থেকে দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটা, এইটা আমরা পড়ি, কিন্তু যে এটা কটা জেলার উপর দিয়ে গিয়েছে বা কোন কোন জেলা, সরি মানে কটা রাজ্যের উপর দিয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা খুব কম জন কিন্তু এত ডিটেলসে পড়াশোনা করি। তো যেহেতু এগুলো খুব ইজি টাইপের কোশ্চেন, যেগুলো একটু কঠিন থাকে সেই কোশ্চেন গুলো ক্ষেত্রেই কিন্তু তোমাদের নম্বরের হাইফের করে দেবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? তো 10টি স্টেট এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে গেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। পোল্লাবরম প্রকল্প যে নদীর সঙ্গে সম্পর্কিত? পোল্লাবরম কোন নদীর সাথে সম্পর্কিত? আমরা জানি পোল্লাবরম। 8 নম্বর প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করছে। পোল্লাবরম, পোল্লাবরম প্রকল্প কিন্তু আমরা জানি যে গোদাবরী নদীর সাথে সম্পর্কিত। ওকে, গোদাবরী নদীকে কি বলি আমরা? বৃদ্ধা গঙ্গা। 1 নম্বর বৃদ্ধা গঙ্গা কিন্তু গোদাবরীকে বলি। আর একটা কি বলি, যে গোদাবরী নদীর আমাদের এখান থেকে কোশ্চেন থাকে যে গোদাবরী নদীকে আমরা বৃদ্ধা গঙ্গা বলছি, আর দক্ষিণের গঙ্গোত্রী, এই দক্ষিণের গঙ্গা বলি আমরা, তাই না? গোদাবরীকে কিন্তু আমরা দক্ষিণের গঙ্গা বলি। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। চলো তারপরে নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা সবার জানা উচিত, কারণ তোমরা একটা জিনিস দেখেছো যারা WBPSI এক্সাম দিলে, WBPSI ওখানে দেখবে অনেকগুলো কিন্তু তোমাদের এবারে তোমার এতে থেকে কোশ্চেন ছিল সায়েন্স, এবং সায়েন্সে অনেকগুলো কোশ্চেন ছিল, সেই সঙ্গে তোমাদের পলিটি থেকে কিন্তু বেশ ভালো কোশ্চেন ছিল। পলিটি থেকে কিন্তু বেশ ভালো কোশ্চেন ছিল। পলিটি সিলেবাস খুব ছোট, যদি একটু ঠিকঠাক ভাবে যদি কেউ পড়াশোনা করো, পলিটি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করা সম্ভব এবং খুব ইজি টাইপের কোশ্চেন থাকে। তাহলে এটা কি হবে আনসার? দেখো, ভারতীয় সংবিধানের যৌথ তালিকা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড নাকি রাশিয়া? তাহলে এখানে কি হবে? আমরা অ্যান্সার করব ভারতীয় সংবিধানের যৌথ তালিকা অস্ট্রেলিয়া। তাহলে কোথা থেকে নিয়েছি আমরা? অস্ট্রেলিয়া থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা কি নিয়েছি? মৌলিক অধিকার। এখান থেকে নিয়েছি আমরা মৌলিক অধিকার। আর রাশিয়া থেকে কি নিয়েছি আমরা? দায়িত্ব, তাই তো? অর্থাৎ মৌলিক কর্তব্য, যেটাকে বলি আমরা মৌলিক কর্তব্য। ঠিক আছে, রাশিয়া থেকে নিয়েছি মৌলিক কর্তব্য, অস্ট্রেলিয়া থেকে নিয়েছি আমরা কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা নিয়েছি মৌলিক অধিকার। আচ্ছা, আর একটা কোশ্চেন এখানে খুব রিলেট করে কোশ্চেন থাকে, যে আমরা এই যে সংবিধানের 3টে তালিকাতে মানে শাসন ব্যবস্থাটাকে 3টে তালিকাতে বিভক্ত করা হয়েছে, এটা কততম শিডিউলে আছে বা কোন শিডিউলে এটা আছে? এটা কিন্তু আমরা 7 শিডিউলে পাই। 7 শিডিউলে এটা পাবো। ওকে, যে কেন্দ্র তালিকা এখানে থাকে, দেখবে কেন্দ্র তালিকা একটা, স্টেট তালিকা একটা, এন্ড একটা সেন্ট্রাল তালিকা এভাবে উল্লেখ করা থাকে, দেখবে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট, আর আছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট রিট জারি করতে পারে? তাহলে 10 নম্বর কোশ্চেন দেখো, কোন ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট রিট জারি করতে পারে? একটু ভালো করে দেখবে, হাইকোর্ট বলেছে এটা। হ্যাঁ, তাহলে সবার অ্যান্সার করা চাই। সবাই খাতা পেন নিয়ে নিশ্চয় বসেছো আশা করি। তো অ্যান্সার করো, ধারা কোনটা হবে? 15, 32, 113 নাকি 126? তাহলে 226। সঠিক অ্যান্সার কিন্তু আমাদের 226। তাহলে হাইকোর্ট রিট জারি করতে পারে 226, আর সুপ্রিম কোর্ট পারে কিন্তু এটা 32 নম্বর ধারা অনুসারে। অর্থাৎ আমাদের যদি মৌলিক অধিকার হরণ হয়, তাহলে আমরা কোথায় যাব? মৌলিক অধিকার তো ভারতীয় সংবিধানে আমাদের ফান্ডামেন্টাল রাইট, তাই তো? মৌলিক অধিকার আমাদের 6টা মৌলিক অধিকার দেওয়া রয়েছে,
যদিও বা প্রথমে যখন সংবিধান চালু হয় তখন 7টি দেওয়া ছিল, পরবর্তী ক্ষেত্রে একটা বাদ দিয়ে আমাদের বর্তমানে 6টি মৌলিক অধিকার হয়েছে। এই 6টি মৌলিক অধিকার আমাদের এই যেটা বাদ দিয়েছে সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সেটা আমাদের বাদ দিয়েছে। 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের সম্পত্তির অধিকার বাদ দিয়েছে। সেই সম্পত্তির অধিকার বাদ দিয়ে আমাদের বর্তমানে 6টা মৌলিক অধিকার রয়েছে। তো সেই 6টা মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব রয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। সেটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে? দেখো, হাইকোর্ট বললাম 226 আর সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের 32 নম্বর ধারা অনুসারে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। বিদ্যুতের খরচ, দেখো বলেছে বিদ্যুতের খরচ 5 টাকা প্রতি ইউনিট হলে 100 ওয়াটের বাল্ব, বলেছে 100 ওয়াটের বাল্ব। 11 নম্বর কোশ্চেন সবার করার চেষ্টা করো। 100 ওয়াটের বাল্ব 10 ঘন্টা চললে বিদ্যুতের খরচ কত হবে? একদম সহজ কোশ্চেন এটা। দেখো, যদি একটু ভালোভাবে করে, এটা কিন্তু আমাদের একটু মানে ম্যাথের কোশ্চেন তোলা হয়ে গেছে, যদিও বা এটা ফিজিক্সের ম্যাথ, ঠিক আছে। তাহলে এটা কি করবো? দেখো, 1 ইউনিটে আমাদের খরচ কত বলেছে? দেখো, বিদ্যুতের খরচ বলেছে 5 টাকা প্রতি ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের খরচ আমাদের কিন্তু 5 টাকা। আর 100 ওয়াটের বাল্ব চলছে, ঠিক আছে, 10 ঘন্টা চলছে 100 ওয়াটের বাল্ব। আমাদের আগে জানতে হবে যে 1 ইউনিট সমান আমাদের কত কিলোওয়াট বা কত ওয়াট। 1 ইউনিট সমান কিন্তু আমাদের হচ্ছে 1000 ওয়াট, কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে কিলোওয়াট। তাহলে 1 ওয়াট সমান কত হবে? 1/1000 ইন্টু আমাদের দেখো ক ঘন্টা চলছে, 100 ওয়াট চলছে। 100 ওয়াট 10 ঘন্টা চলছে, শূন্যগুলো কেটে দাও, তাহলে আমাদের কত ইউনিট চলছে? 1 ইউনিট। আর 1 ইউনিটের এখানে দাম কত দেওয়া আছে? দেখো, 1 ইউনিটের দাম কিন্তু আমার 5 টাকা দেওয়া আছে। তাহলে কত অ্যান্সার হবে? এটা আমাদের 5 টাকা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি। কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? 12 নম্বর কোশ্চেন। দেখো, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? 0 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কোশ্চেন ছিল, আমি অলরেডি এটা তোমাদের মানে পরীক্ষা হয়েছে কালকে, আমি কিন্তু কালকে এটা মেবি কাল না পরশুদিন, হয়তো পরশুদিন কিন্তু এই সেটটা আমি তোমাদের সেন্ড করেছি গ্রুপে। তাহলে এটা কত অ্যান্সার? 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কারণ তাপমাত্রা কোশ্চেন ছিলই যে 0 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু গিয়ে 4 ডিগ্রিতে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা মানে থাকে জলের, তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে। তাহলে এটা 4 ডিগ্রি সেলসিয়াস আমরা সর্বাধিক ঘনত্ব পাবো। তাহলে জলের সর্বাধিক ঘনত্ব কোথায় পাবো আমরা? 4 ডিগ্রি সেলসিয়াসে। 13 নম্বর কোশ্চেন। দেখো, ব্যাংকিং ক্ষেত্রে আইএফসি কথাটির অর্থ কি? আইএফসি, তাহলে আইএফসি কথাটির অর্থ দেখো, আইএফসি আমরা দেখবে যারা তোমরা প্রত্যেকে ব্যাংকে, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যদি টাকা ট্রান্সফার করো, অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে কোথাও একটা টাকা ট্রান্সফার করবে, দেখবে তোমার আগে প্রথমে কি চাইবে? যে নেম চাই, যে তুমি আগে তোমার নেমটা দিলে, সেখানে পুট করলে, তারপরে কি অ্যাকাউন্ট নম্বর চাই, অ্যাকাউন্ট নম্বর পুট করলে তারপরে তোমাকে চাই আইএফএসসি কোড। দেখবে আইএফএসসি কোড তোমাকে তখন ওখানে দিতে হয়। তো আইএফএসসি কোড এক এক জায়গায় এক এক রকম থাকে, এক একটা ব্যাংকের। আমাদের যেমন যারা হয়তো করিমপুরে থেকে বিলং করছো, তাদের যেমন এখানে যারা স্টেট ব্যাংকে যদি কোনো করে থাকো, এখানে আইএফএসসি কোড কি আছে আমাদের? 3735 এরকম হচ্ছে একটা আইএফএসসি কোড থাকে। তো এটা কেন ইউজ করা হয়? দেখো, আইএফএসসি কোডটা ইউজ করা হয় ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। দান কর অর্থাৎ গিফট ট্যাক্স। দেখো, 14 নম্বর কোশ্চেন। গিফট ট্যাক্স ভারতীয় অর্থ ব্যবস্থায় শুরু হয়েছিল কত সালে? 54, 56, 58 নাকি 60? তাহলে কবে হবে? 1958। গিফট ট্যাক্স চালু হয়েছে 1958 সালে, ঠিক আছে। গিফট ট্যাক্স থেকে কিন্তু কোশ্চেন আমাদের থাকে যে গিফট ট্যাক্স মানে বিশেষ করে আমাদের ট্যাক্স যে যতগুলো ট্যাক্স স্ট্রাকচার থাকে ওখান থেকে আমাদের কোশ্চেন থাকে। তো গিফট ট্যাক্স আমাদের চালু হয়েছিল 1958 সালে, যদিও বা পরবর্তী ক্ষেত্রে এটা উঠে যায়, দিয়ে আবার আমাদের 1998 সালে কিন্তু পুনরায়, সরি 1998 বলছি, 2004 সালে এই গিফট ট্যাক্স কিন্তু আবার আমাদের পুনরায় চালু হয়। ওকে, চলো তারপরে, পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত? পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, তাহলে আমরা কোথায় করবো? দেখো, পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস, এটা অ্যান্সার কি হবে আমাদের? 15 নম্বর কোশ্চেন। আসাম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? তাহলে সঠিক অ্যান্সার, পৃথিবীর উচ্চতম পোস্ট অফিস কিন্তু আমাদের হিমাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। হিমাচল প্রদেশের কোথায় যদি বলা হয়, এটা হচ্ছে হিমাচল প্রদেশের, আমাদের যদি বলে যে হিমাচল প্রদেশের কোথায় অবস্থিত? হিক্কিন গ্রামে। হিমাচল প্রদেশের হিক্কিন গ্রাম, এটা কিন্তু আপাতত আমাদের পোস্ট অফিস সব থেকে উচ্চতম পোস্ট অফিস। এর উচ্চতা হচ্ছে 4400 মিটার, 4400 মিটার কিন্তু এর উচ্চতা। চলো 16 নম্বর কোশ্চেন। দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থ কমিশন গঠিত হয়েছিল? এটা খুব ইজি কোশ্চেন। অর্থ কমিশন 280 নম্বর আর্টিকেলে, ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে আমরা জানি অর্থ কমিশন গঠিত হয়েছিল।
চলো নেক্সট কোশ্চেন 17 নম্বর। উই ইন্ডিয়ান্স বইটি লিখেছেন কে? উই ইন্ডিয়ান্স বইটির লেখক দেখো নীরজ চৌধুরী, খুশবন্ত সিং, মুলুকরাজ আনন্দ নাকি কিরণ দেশাই? তো সঠিক অ্যান্সার কি? খুশবন্ত সিং। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে 18 নম্বর কোশ্চেন। নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ মডারেটর হিসাবে কার্বন বা গ্রাফাইট রড ব্যবহার করা হয়, তার কারণ কি? নিউট্রনের গতি বাড়ানোর জন্য, প্রোটনের গতি বাড়ানোর জন্য, নিউট্রনের গতি কমানোর জন্য নাকি প্রোটনের গতি কমানোর জন্য? 18 নম্বর কোশ্চেন। তাহলে সঠিক উত্তর কি হবে 18 নম্বরে? দেখো এটা কিন্তু আমাদের নিউট্রনের গতি কমানোর জন্য। ওকে, নিউট্রনের গতি কমানোর জন্য কিন্তু এটা ইউজ করা হয়। চলো অলিভার টুইস্ট, একদম ইজি কোশ্চেন এবং সবার জানা। অলিভার টুইস্ট কার লেখা? অলিভার টুইস্ট চরিত্র কে তৈরি করেছিলেন? চার্লস ডিকেন্স, তাই না? এখান থেকে আমাদের ইংরেজি সাহিত্য থেকে এবং বাংলা সাহিত্য থেকে একটা কোশ্চেন কিন্তু তুলে দেয়। ঠিক আছে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ লিটারেচার থেকে একটা কোশ্চেন তোমাদের তুলে দিতে পারে, সেই মতো কিন্তু আমি তোমাদের রেডি করছি, যাতে কোনো জায়গা থেকে যাতে তোমাদের কোশ্চেন কোনোভাবে যাতে পরীক্ষার হলে তোমরা যাতে বেরিয়ে যাতে না বলতে পারো যে এখান থেকে আমরা কোশ্চেন কমন পাইনি। ঠিক আছে, জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় হিট করবো, তোমরা সেই জায়গাগুলো তোমরা একটু ডিটেলসে পড়ার দায়িত্ব তোমাদের। আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ঠিকঠাক জায়গা মতো নিয়ে যাওয়া, যে এই মানে সঠিক রাস্তাটা দেখানো, যে এই রাস্তা দিয়ে গেলে তুমি আরো তাড়াতাড়ি পৌঁছাবে। জিকে ভাস্ট সিলেবাস, দেখো জিকে যদি সিলেবাস বলা যায়, জিকে থেকে বড় সিলেবাস আমার মনে হয় কোনো কিছুতে নেই। এবার এই এত বড় সিলেবাসকে খুব সহজে অল্প টাইমে ছোট করে যদি ডব্লিউবিপি মতো এক্সামের ক্ষেত্রে, ডব্লিউবিপি এত একটা মানে বিশেষ করে 25টা কোশ্চেন থাকে, একটু যদি তোমরা ধরে যদি এই ডব্লিউবিপির 25টা কোশ্চেনে যদি নির্দিষ্ট জায়গাগুলোকে পড়ো না, প্রত্যেকটা কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ওকে, চলো আজলান শাহ কাপ কি বলেছে দেখো, আজলান শাহ কাপ কোন খেলার সাথে জড়িত? আজলান শাহ কাপ কোন খেলার সঙ্গে জড়িত করবো আমরা? ফুটবল, হকি, পোলো নাকি নৌকাবাইজ? তাহলে এটা কিন্তু হকি খেলার সঙ্গে জড়িত। আজলান শাহ কাপ আমাদের হকি খেলার সঙ্গে জড়িত। চলো নেক্সট কোশ্চেন দেখো, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেন? লীলাবতী 21 নম্বর কোশ্চেন। লীলাবতীর ফার্সি অনুবাদ কিন্তু করেন কে? ফৈজি, আবুল ফজল, গুলবাদন বেগম নাকি আবু তালিব? তাহলে লীলাবতীর অনুবাদ কে করেছিল? ফৈজি। চলো কর্ম নিয়োগ দপ্তর কে চালু করেছিলেন? কর্ম নিয়োগ দপ্তর দেখো, কর্ম নিয়োগ দপ্তর চালু করেছিলেন কিন্তু আমাদের ফিরোজ শাহ তুগলক। সুলতানি যুগে ফিরোজ শাহ তুগলক কিন্তু কর্ম নিয়োগ দপ্তর প্রথম চালু করেছিলেন। ঠিক আছে, চলো এই মানে কর্ম নিয়োগ দপ্তর চালু করেছিলেন। আর একটা ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর বলা হয় কিন্তু এনাকে কিন্তু আকবর, সুলতানি যুগের আকবর বলা হয়। আর একজনকে জম্মু কাশ্মীরের আকবর কাকে বলা হয়? যদি বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয়, তাহলে জৈনুল আবেদিন। একটু ভালোভাবে পড়াশোনা করো, আর 40টা দিন আছে, তোমরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করলে প্রত্যেকে এবার সিলেকশন পাবে। শিলং শহরটি কোন পাহাড়ের কাছে অবস্থিত? তাহলে শিলং শহর কি খাসি পাহাড়ের কাছে অবস্থিত? খাসি পাহাড়। শিলং শহরটা কোথায় অবস্থিত? দেখো এটা কিন্তু আমাদের মেঘালয় অবস্থিত, মেঘালয় অবস্থিত। ঠিক আছে, চলো তারপরে আচ্ছা আর একটা তোমাদের একটা কোশ্চেন আসছে রিসেন্টলি, যে মৌসিনরামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় জানো? চেরাপুঞ্জি। তো এর নাম পরিবর্তন করে কি হচ্ছে? নতুন নাম হচ্ছে যেটা, সেটা কিন্তু সোহারা। এটা অবশ্যই মনে রাখবে যে চেরাপুঞ্জির নতুন নাম কিন্তু সোহারা, যদিও বা এটা পূর্বে নাম ছিল, সেই নামে আবারও ফিরে যাচ্ছে। 24 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা, আনাইমুদি, কলসুবাই নাকি মহেন্দ্রগিরি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে। দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি কি, আগের দিনকেও এই একটা কোশ্চেন ছিল এখান থেকে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, তাই না? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আনাইমুদি। এবার আনাইমুদির যদি বলা হয় যে উচ্চতা কত, আচ্ছা আনাইমুদির উচ্চতাটা জেনে রাখো 2696 মিটার। এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে, মানে 3টে কোশ্চেন থাকে, যদিও বা একটু তুলনামূলকভাবে তোমাদের এক্সামের ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন হলে একটু কঠিন হয়ে যাবে। তো সব রকম ভাবে প্রিপেয়ার হয়ে থাকবো আমরা, কারণ ডব্লিউপি এসআই এর কোশ্চেন সহজ হলো মানে যে আমার ডব্লিউপি প্রিলিমিনারি মানে ডব্লিউপি এর কোশ্চেন যে আমার সহজ হবে, এটা কিন্তু ভাবা একদমই বোকামো হবে। কারণ তোমাদের বলি, ডব্লিউপি এসআই কিন্তু জাস্ট একটা প্রিলিমিনারি এক্সাম ছিল, আর তোমরা দিতে যাচ্ছ যেটা ডব্লিউপি কনস্টেবলের, কিন্তু সেটা মেন এক্সাম দিতে যাচ্ছ, মানে একটাই এক্সাম হচ্ছে, তার ফলে কিন্তু তোমাদের সিলেকশন হচ্ছে।
আর ওখানে তোমাদের সিট ছিল যাই হোক না কেন ভ্যাকান্সি 1100 বা আশেপাশে ভ্যাকান্সি ছিল। এবার তারপরে তোমাকে তার 20-22 গুণ কিন্তু ডাকবে ওখানে। কারণ কি, যে ডাকার মেন কারণ হচ্ছে যে ওখানে যেহেতু তোমাদের ডব্লিউপি এসআই তোমরা পরীক্ষা দিয়েছো, মানে সরি এসআই পাস করার পরে আবার তোমাদের প্রিলি পাস করার পরে তোমাদের মেন এক্সাম আছে, রান আছে, ইন্টারভিউ আছে, বেশ কয়েকটা স্টেপ আছে। আর এখানে তোমাদের যেহেতু ডাইরেক্টলি একটাই এক্সাম থাকছে, সেই কারণে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি এটা একটু মাথায় রাখবে ভাই তোমরা প্রত্যেকে। তো এবার কিন্তু কোশ্চেন যে সহজ করবে এটা ভাবা খুব মানে ভুল হবে তোমাদের। তাহলে আমরা আনাই মধ্যে সাউথের দিকে কোন পাহাড় দেখতে পাবো, দেখো যদি বলা হয় সাউথে দেখতে পাবো আমরা কিন্তু কার্ডামাম। সাউথের দিকে দেখতে পাবো আমরা কার্ডামাম। আর আরেকটা যেটা দেখতে পাবো আমরা নর্থে, নর্থে দেখতে পাবো আমরা কিন্তু আন্নামালাই, আন্নামালাই। আর আরেকটা থাকে নর্থ ইস্ট, নর্থ ইস্টে দেখতে পাবো আমরা পালানি। ঠিক আছে, এই তিনটে পর্বত কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা অবশ্যই দেখে রাখবে। নেক্সট কোশ্চেন 25 নম্বর, ভারতীয় সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ধারণা আমরা কোথায় থেকে নিয়েছি? তাহলে আমরা কোথায় থেকে এই রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, কল্যাণমূলক ধারণা বলতে গেলে কি আমরা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। ডিপিএসপি আমরা কোথায় দেখতে পাই? ডিপিএসপি দেখতে পাই আমরা 36 থেকে 51 নম্বর আর্টিকেলে, এটা পার্ট 4-এ দেখতে পাবো, পার্ট 4-এ আমরা দেখতে পাবো, তাই তো? বুঝতে পেরেছো? তাহলে আমার চার্ট এখান থেকে দেখো, এই মানে আমাদের দেখো পলিটি আমি বারবার বলি যে সংবিধান থেকে কোশ্চেন কিন্তু ডব্লিউপির ক্ষেত্রে বিশেষ করে একটু দেখে যাবে, কারণ এখান থেকে যে 2-3টে কোশ্চেন থাকে প্রত্যেকের জন্য এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড হয় এবং 100% যেন সঠিক হয়। ঠিক আছে, চলো 25টা কোশ্চেন তোমাদের আছে, কমপ্লিট হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে। আর যারা নতুন আছো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে রেখো যে জিকে, অথেন্টিক জিকে একদম যেটুকু তোমাদের দেওয়া হবে অথেন্টিক এবং এক্সাম ওরিয়েন্টেড। কোন রকম যে উল্টো পাল্টা যেখান সেখান থেকে তোমাদের নিয়ে এসে যে পড়িয়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেটুকু দরকার সেটুকুই তোমাদের পড়ানো হয়। যে আমি 100% এক্সাম ওরিয়েন্টেড আমি ওই কারণে বলি, যারা সেটগুলো দেখছো তারা বুঝতে পারছো। চলো, থ্যাংক ইউ ক্লাসে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। বাই। ভালো থেকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো।